গান্ধারীর অভিশাপ কি আসলে একটি বংশগত জেনেটিক ধ্বংসের রূপক? যদু বংশের সেই অদ্ভুত আত্মহনন কি কেবল পৌরাণিক অলৌকিক ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বৈজ্ঞানিক রহস্য? আজ আমরা উন্মোচন করব যদু বংশের পতনের সেই শিহরণ জাগানো সত্য। হিন্দু স্টোরি টেলসে আপনাদের স্বাগতম। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের নাম শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে রক্তক্ষয়ী এক সংঘাতের ছবি। কিন্তু যুদ্ধের পর যা ঘটেছিল তা ছিল আরও ভয়ঙ্কর। শোকাতুর রানী গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণকে যে অভিশাপ দিয়েছিলেন তা নিয়ে আজও অনেক বিতর্ক রয়েছে। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এই অভিশাপটি যদি কোনো দৈব শক্তি নয়, বরং একটি জিনগত বা জেনেটিক টাইম বোম হয়ে থাকে? আধুনিক জেনেটিক্স বা জিন তত্ত্বের চোখে এটি লাইনেজ এক্সটিংশন বা বংশধারার বিলুপ্তির এক অনন্য উদাহরণ। আজকের এই দীর্ঘ ভিডিওতে আমরা প্রাচীন শাস্ত্রের ধুলো পড়া পাতা থেকে শুরু করে আধুনিক ক্রোমোজোমাল বিজ্ঞানের ল্যাবরেটরি পর্যন্ত এক যাত্রা করব, যেখানে আমরা দেখব কিভাবে একটি বংশের গৌরবময় ইতিহাস মাত্র ৩৬ বছরে ধুলোয় মিশে গিয়েছিল। কুরুক্ষেত্রের ১৮ দিনের মহাযুদ্ধ শেষ। কুরুক্ষেত্রের রণভূমি এখন কেবল শকুন আর শিয়ালের বিচরণ ক্ষেত্র। নিজের ১০০ পুত্রকে হারিয়ে রানী গান্ধারী আজ রিক্ত। রণক্ষেত্রের সেই বীভৎস দৃশ্য দেখে তার মাতৃহৃদয় হাহাকার করে উঠল। তিনি দেখলেন দুর্যোধন, দুঃশাসন সহ তার সমস্ত সন্তান ধুলোয় মিশে গেছে। এই ধ্বংসের কারিগর হিসেবে তিনি শ্রীকৃষ্ণকেই দায়ী করলেন। গান্ধারী জানতেন কৃষ্ণ ইচ্ছা করলেই এই যুদ্ধ থামাতে পারতেন। তিনি কৃষ্ণের সামনে দাঁড়িয়ে ক্রোধে ও শোকে কাঁপতে কাঁপতে বললেন, হে জনার্দন, তুমি কেন এই বংশের বিনাশ হতে দিলে? যদি আমার পতি সেবায় কোনো পুণ্য থেকে থাকে তবে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। আজ থেকে ঠিক ৩৬ বছর পর তোমার নিজের বংশ ঠিক এভাবেই নিজেদের মধ্যে মারামারি করে ধ্বংস হয়ে যাবে। তুমিও অনাথের মতো মারা যাবে। কৃষ্ণ কেবল হাসলেন এবং বললেন, তথাস্তু। কিন্তু কৃষ্ণের এই হাসির পেছনে কি কোনো গোপন বৈজ্ঞানিক পরিকল্পনা ছিল? গান্ধারীর অভিশাপের ঠিক ৩৬ বছর কেন? প্রাচীন ভারতীয় কালগণনায় এবং আধুনিক জেনেটিক্সেও একটি প্রজন্ম বা জেনারেশনের সময়সীমা গুরুত্বপূর্ণ। ৩৬ বছর মানে প্রায় ১.৫ প্রজন্মের সমান। জেনেটিক বিজ্ঞানে জেনেটিক বটলনেক বলে একটি শব্দ আছে। যখন কোনো শক্তিশালী বংশের ভেতরেই বিশৃঙ্খলা তৈরি হয়, তখন তাদের বংশগত সুরক্ষা কবচ দুর্বল হতে শুরু করে। যদু বংশ ছিল বিশাল এবং অত্যন্ত শক্তিশালী। তাদের দর্প বা অহংকার ছিল আকাশ ছোঁয়া। কিন্তু ৩৬ বছর পরে এসে দেখা গেল তারা নৈতিকভাবে এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছে। প্রভাস তীর্থে সেই শেষ যুদ্ধের আগে থেকেই যদুবংশীয়দের মধ্যে অদ্ভুত সব স্নায়বিক লক্ষণ দেখা দিতে শুরু করেছিল। তারা সাধারণ কারণে একে অপরের প্রতি ক্ষিপ্ত হয়ে উঠত। আধুনিক বিজ্ঞানের ভাষায় একে বলা যায় নিউরোজেনেটিক ইনস্টেবিলিটি। অভিশাপের সেই ৩৬তম বছর আসার আগেই একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল। কৃষ্ণের পুত্র সাম্ব মুনিদের সাথে তামাশা করতে গিয়ে গর্ভবতী সেজেছিলেন। মুনিরা ক্রুদ্ধ হয়ে অভিশাপ দেন যে সাম্ব একটি লোহার মুষল প্রসাব করবে, যা যদু বংশকে ধ্বংস করবে। পরদিন সাম্ব সত্যি একটি লোহার মুষল প্রসাব করলেন। বিজ্ঞানের চোখে এটি কেবল অলৌকিক, নাকি এটি কোনো বড় ধরনের বায়োলজিক্যাল অ্যানমলি বা জেনেটিক মিউটেশনের রূপক? লোহার মুষলটি আসলে ছিল ধ্বংসের প্রতীক। রাজা উগ্রসেনের নির্দেশে সেই মুষলটি চূর্ণ করে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু তার একটি অংশ একটি মাছ গিলে ফেলে, আর বাকি চূর্ণগুলো তীরে এসে এরকা ঘাসে পরিণত হয়। এই প্রতিটি ঘটনা কি আসলে কোনো বায়োলজিক্যাল ইনফেকশন বা জেনেটিক টক্সিনের ছড়িয়ে পড়ার দিকে ইঙ্গিত করে না? অভিশাপের দিনটি উপস্থিত হল। যদুবংশীয়রা প্রভাস তীর্থে সমবেত হলেন। তারা প্রচুর মদ্যপান করেছিলেন এবং অত্যন্ত মাতাল ছিলেন। সামান্য একটি কথা নিয়ে দুই বীর সাত্ত্বকী ও কৃতবর্মার মধ্যে ঝগড়া শুরু হল। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ল পুরো যদুবংশে। তারা একে অপরকে হাতের কাছে পাওয়া সেই এড়কা ঘাস দিয়ে মারতে শুরু করল। আশ্চর্যের বিষয়, সেই সাধারণ ঘাস তাদের হাতে বজ্রের মতো শক্তিশালী মুষল হয়ে উঠল। আধুনিক সমাজতত্ত্ব এবং বিজ্ঞানের ভাষায় একে বলা যায় সিস্টেমিক সোশ্যাল কোল্যাপস। যখন কোনো গোষ্ঠীর ভেতরে দীর্ঘদিন ধরে অন্তবিবাহ বা ইনব্রিডিং চলে, তখন তাদের মধ্যে একটি জেনেটিক হোমোজেনিটি তৈরি হয়। এতে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং মানসিক ভারসাম্য নষ্ট হওয়ার ঝুঁকি বেড়ে যায়। যদুবংশ ছিল একটি সীমাবদ্ধ এবং অন্তর্মুখী সম্প্রদায়। তাদের এই হঠাৎ করে ক্ষেপে যাওয়া কি আসলে কোনো এপিডেমিক সাইকোসিস বা গণ উন্মাদনা ছিল না?
আধুনিক বংশগতি বিজ্ঞান বা জেনেটিক্স আমাদের শেখায় যে একটি নির্দিষ্ট বংশের ক্রোমোজোম বা ডিএনএ চিরস্থায়ী নয়। পরিবেশগত চাপ এবং অভ্যন্তরীণ জেনেটিক ত্রুটির কারণে বংশধারায় মিউটেশন বা পরিব্যক্তি ঘটতে থাকে। যদু বংশের পতন কি আসলে একটি ইররিভার্সিবল লাইনেজ এক্সটিংশনের উদাহরণ? গান্ধারীর অভিশাপকে যদি আমরা একটি জেনেটিক ইনহিবিটার ধরি, তবে তা যদু বংশের ডিএনএতে এমন এক ধ্বংসাত্মক পরিবর্তন আনে যা ৩৬ বছর পর তার চরম সীমায় পৌঁছায়। বিজ্ঞানের ভাষায় একে বলা যায় টিলোমিয়ার শর্টেনিং বা ক্রোমোজোমের প্রান্তভাগের ক্ষয়। যখন কোনো বংশের ভবিষ্যৎ প্রজন্ম জন্মগতভাবে দুর্বল হতে থাকে, তখন পুরো বংশটাই পতনের মুখে পড়ে। যদু বংশের সেই বিনাশ আসলে কেবল তলোয়ারের যুদ্ধ ছিল না, ছিল ডিএনএর এক অভ্যন্তরীণ যুদ্ধ। অনেকে প্রশ্ন করেন, অভিশাপ কিভাবে কাজ করে? প্রাচীন ঋষিদের বাক্য কেন সত্য হতো? আসলে ঋষিরা ছিলেন তখনকার সময়ের বিজ্ঞানী। তারা জানতেন কোন বংশের কোন ত্রুটি ভবিষ্যতে কোন পরিণতি ডেকে আনবে। গান্ধারীর অভিশাপ কি আসলে যদু বংশের সেই আসন্ন জেনেটিক পতনের এক দূরদর্শী ভবিষ্যৎবাণী ছিল? যখন আমরা একটি দীর্ঘ বংশলতিকার দিকে তাকাই, আমরা দেখি যে প্রকৃতি কখনও ভারসাম্যহীনতা পছন্দ করে না। যখন যদু বংশ অত্যন্ত প্রভাবশালী হয়ে উঠেছিল, তখন তাদের পতনের জন্য বাইরের কোনো শত্রুর প্রয়োজন ছিল না। তাদের নিজস্ব জেনেটিক বার্ডেন বা জিনগত বোঝাই তাদের পতনের কারণ হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ এটি জানতেন বলেই তিনি গান্ধারীর অভিশাপকে স্বীকার করে নিয়েছিলেন। তিনি জানতেন এই পৃথিবী থেকে যদু বংশের প্রস্থান এখন প্রকৃতির নিয়মেরই অংশ। যদু বংশের পতন আমাদের এক বড় শিক্ষা দেয়। এটি আমাদের শেখায় যে কোনো সাম্রাজ্য বা বংশই অপরাজেয় নয়, এমনকি স্বয়ং ভগবানের বংশ প্রকৃতির নিয়মের ঊর্ধ্বে নয়। আধুনিক যুগে যখন আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন এডিটিং নিয়ে কাজ করছি, তখন যদু বংশের এই কাহিনী আমাদের সতর্ক করে দেয়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে বংশধারার পবিত্রতা এবং ভারসাম্য বজায় রাখা কতটা জরুরি। আজকের এই বিশ্লেষণ থেকে কি আমরা বলতে পারি যে গান্ধারীর অভিশাপ আসলে একটি জেনেটিক ম্যাটাফর ছিল? হয়তো হ্যাঁ, হয়তো সেই প্রাচীন যুগে বিজ্ঞানের ভাষা আলাদা ছিল, কিন্তু সত্যটি ছিল একই। একটি শক্তিশালী বংশের ভেতরে যখন অহংকার এবং জেনেটিক ত্রুটি বাসা বাঁধে, তখন তার ধ্বংস অনিবার্য হয়ে পড়ে। আপনার কি মনে হয়, যদু বংশের পতন কি কেবল একটি অভিশাপ ছিল, নাকি এর পেছনে লুকিয়েছিল কোনো অজানা বিজ্ঞান? আমাদের কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত জানান। যদি আপনি এই ধরনের পৌরাণিক রহস্যের বৈজ্ঞানিক আলোচনা আরও দেখতে চান, তাহলে হিন্দু স্টোরিটেলস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যারা ইতিহাস এবং বিজ্ঞানের এই মেলবন্ধন পছন্দ করেন। পরবর্তী ভিডিওতে আমরা মহাভারতের আরও একটি রহস্যময় অধ্যায় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত